কল্কি মুভি শুরু হয় মহাভারতের যুদ্ধক্ষেত্র থেকে, যেখানে কৌরবদের সকল সৈন্য মারা গিয়েছে, শুধুমাত্র অশ্বত্থামা বেঁচে রয়েছে। অশ্বত্থামা সবার সাথে তার বাবাকে মৃত দেখে অনেক রেগে যায় এবং ব্রহ্মাস্ত্রকে আমন্ত্রণ করে। তখন অভিমন্যুর স্ত্রী গর্ভবতী ছিল। অশ্বত্থামা তার ব্রহ্মাস্ত্র দিয়ে তার পেটে আক্রমণ করে এবং তার পেটের বাচ্চা সেখানেই মারা যায়। এই সব কিছু ভগবান শ্রীকৃষ্ণ দেখতে পায় এবং অশ্বত্থামাকে অভিশাপ দেয় যে তুমি কলিযুগের শেষ হওয়া পর্যন্ত বেঁচে থাকবে, তোমার শরীর রোগে ভোগে পচে গলে যাবে, তুমি মৃত্যুর জন্য ভিক্ষা চাইবে, কিন্তু তুমি মৃত্যু পাবে না। এরপর অশ্বত্থামা বুঝতে পারে যে তার অনেক বড় ভুল হয়ে গেছে। অশ্বত্থামা ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করে, আমার কি কখনোই মুক্তি হবে না? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলে যে এর পরে যে যুগটি আসবে সেটি হলো কলিযুগ। কলিযুগে একজন ভয়ানক রাক্ষস থাকবে, যার নাম হবে কলি, যে পুরো পৃথিবীকে ধ্বংস করে রেখে দিবে। তখন আমি তাকে দমন করতে আবার পৃথিবীতে জন্মগ্রহণ করব। আমি যখন মাতৃগর্ভে থাকব তখন কলি আমাকে মারবার চেষ্টা করবে, তখন তোমার আমাকে বাঁচাতে হবে। এরপর আমাদের ৬,০০০ বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমাদের দেখানো হয় পৃথিবীতে সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে, শুধুমাত্র একটি শহরই অবশিষ্ট রয়েছে, যেটি হলো কাশী। এখানে আমরা আরও জানতে পারি কাশী থেকেই মানব সভ্যতার বিকাশ ঘটেছে এবং পৃথিবীতে এখন বাসযোগ্য শুধু কাশী শহরটি রয়েছে। কিন্তু কাশী বাদেও আরও একটি শহর রয়েছে, যেখানকার নাম হলো শাম্বালা, কিন্তু সেখানকার সম্পর্কে সেখানকার লোকেরা ছাড়া আর কেউ জানে না। এরপর দেখানো হয় কাশী শহরের দৃশ্য, যেখানে আমরা দেখতে পাই কিছু মানুষ বড়লোক এবং কিছু মানুষ গরিব। গরিব মানুষের উপর এখানে অনেক অত্যাচার করা হয়। কাশী শহরের মাঝখানে কমপ্লেক্স নামের একটি জায়গা রয়েছে, যেখানে ভালো খাবার, পরিষ্কার বাতাস, নদী, গাছপালা সব কিছুই রয়েছে। শুধু যাদের কাছে টাকা রয়েছে তারাই কমপ্লেক্সের ভেতর থাকতে পারে। কমপ্লেক্স যে কন্ট্রোল করে তাকে সুপ্রিম বলা হয়। সে শুধু কমপ্লেক্সকে পরিচালনা করে না, তার নিজস্ব আর্মিও রয়েছে। সকল আর্মিকে পরিচালনা করার জন্য তার কাছে একজন কমান্ডার রয়েছে। তারপর আমরা এটাও জানতে পারি এখানে কোনো প্রকার টাকা ব্যবহার করা হয় না, টাকার বদলে ইউনিট ব্যবহার করা হয়। যার কাছে ১ মিলিয়ন ইউনিট থাকবে সে চাইলে কমপ্লেক্সে যেতে পারবে। এরপর আমাদের কিছু লোকদের দেখানো হয় যারা শাবলাবাসী। শাবলাবাসী মূলত ভগবান কল্কি আসার অপেক্ষায় রয়েছে। তাদের কাছে একটি পাথর রয়েছে, যেটি কিনা ভগবান আসার সময় হলে জ্বলজ্বল করবে। এমন সময় কমপ্লেক্সের লোকেরা এখানে আক্রমণ করে, সবাই সেখানে মারা যায়, কিন্তু ২ জন সেখান থেকে পাথরটি নিয়ে পালিয়ে যায়। তাদের ভেতর একজন থাকে ছোট বাচ্চা। ছোট বাচ্চাটিকে একটি জায়গায় লুকিয়ে লোকটি অন্য জায়গায় চলে যায়, কিন্তু কমপ্লেক্সের লোকেরা তাকে ধরে নেয়। এমন সময় এন্ট্রি হয় প্রভাসের। এই মুভিতে প্রভাসের নাম হলো ভৈরব। এখানে আমরা জানতে পারি ভৈরব কাশী শহরে বাস করে। প্রভাস এই কাশী শহরেই বাস করে, কিন্তু তার কোনো পরিবার নেই। ভৈরব একজন ভালো ফাইটার, সে আজ অবধি কোনো ফাইট হারেনি। ভৈরবের অনেক ইচ্ছা যে সে কমপ্লেক্সের ভিতর বড়লোকের মতো জীবনযাপন করবে, কিন্তু কমপ্লেক্সের ভিতর যেতে হলে তার ১ মিলিয়ন ইউনিট লাগবে। ১ মিলিয়ন ইউনিট তো দূরের কথা, তার কাছে কোনো ইউনিটই নেই। সে সবার কাছ থেকে ইউনিট ধার করে জীবনযাপন করে। এরপর ভৈরব লোকটিকে বন্দি করে নেয়, কারণ লোকটিকে কমপ্লেক্সের হাতে তুলে দিলে ১০,০০০ ইউনিট পাওয়া যাবে। তাই ভৈরব তাকে তার বাড়িতে নিয়ে যায় কমপ্লেক্সের হাতে তুলে দেওয়ার জন্য। এমন সময় সেখানে এন্ট্রি হয় রক্সি, যে হলো ভৈরবের গার্লফ্রেন্ড। ভৈরব ধার নেবার দিক থেকে রক্সিকেও ছাড় দেয়নি। রক্সি সেখানে গিয়ে বলে যে সে কমপ্লেক্সে কাজ পেয়ে গিয়েছে। ভৈরব রক্সিকে অনুরোধ করে তাকে কমপ্লেক্সে নিয়ে যাওয়ার জন্য। ভৈরবের অনেক দিনের ইচ্ছা কমপ্লেক্সের ভিতর থেকে দেখা। রক্সিও তাকে নিয়ে যেতে রাজি হয়ে যায়। ভৈরব কমপ্লেক্সের ভিতরে গিয়ে দেখতে পায় কমপ্লেক্সের ভিতর অনেক সুন্দর, সেখানে অনেক খাবার দাবার, নদী, গাছপালা আরো অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে, যা দেখে ভৈরব পাগল হয়ে যায় আর রক্সির সাথে মিলে সেখানে মজা করতে শুরু করে। কিন্তু ভৈরব সেখানকার গার্ডের হাতে ধরা পড়ে যায়। এখানকার গার্ডরা ভৈরবকে বাইরে বের করে দেয়, কিন্তু এরপর থেকে ভৈরবের কমপ্লেক্সে যাওয়ার ইচ্ছা আরো বেড়ে যায়। এরপর আমাদের কমপ্লেক্সের ভিতরের দৃশ্য দেখানো হয়, যেখানে অনেকগুলো মেয়েকে ধরে রাখা হয়েছে এবং সায়েন্টিস্টরা তাদের উপর এক্সপেরিমেন্ট করছে। এরপরেই আমাদের দেখানো হয় কমপ্লেক্সের সুপ্রিমকে, যেখানে আমরা জানতে পারি সুপ্রিম হলো কলিযুগের কলি। কলিকে এখানে অনেক অসুস্থ দেখানো হয়েছে, কারণ সে ২০০ বছর ধরে সেখানে রাজত্ব করে যাচ্ছে। কলি তার শক্তি আবার ফিরে পেতে চায়, তাই সে মেয়েদের উপর এক্সপেরিমেন্ট করছে। এখানে আমরা আরো জানতে পারি কলি মানুষদের
মানুষদেরকে অনেক ঘৃণা করে, কারণ কলিযুগের শুরু থেকেই মানুষেরা পরিবেশকে শুধু দূষিত করেছে। এই জন্য সে মনে করে মানুষের বাঁচার কোনো অধিকার নেই। কিন্তু কলি সবাইকে মারবার আগে নিজে শক্তিশালী হতে চায়, যার ফলে কেউ তার পথের কাঁটা না হতে পারে। কলিকে শক্তিশালী হবার জন্য দরকার এক প্রকার সিরাম, যা পাওয়া যাবে গর্ভবতী মেয়েদের পেট থেকে। তাই কলি মেয়েদেরকে ধরে নিয়ে এসে এক প্রকার ইঞ্জেকশনের মাধ্যমে মেয়েদেরকে প্রেগনেন্ট করে। কিন্তু তাদের ভেতরকার সব মেয়েরাই প্রেগনেন্ট হয় না। যারা প্রেগনেন্ট হয় তাদের আলাদা জায়গায় রাখা হয় এবং ভালো খাবার দাবার দেওয়া হয়। কিন্তু যারা প্রেগনেন্ট হয় না তাদেরকে গোলাম করে রাখা হয়, অর্থাৎ দাস বানিয়ে রাখা হয়, এবং তাদের প্রেগনেন্ট হওয়া মেয়েদেরকে সেবা করতে হয়। কলির যে সিরামটি প্রয়োজন সেটি পাওয়া যাবে 4 মাসের বেশি দিন প্রেগনেন্ট মেয়ে থেকে। কিন্তু সকল মেয়েই 3 মাসের বেশি সময় প্রেগনেন্ট থাকার পরেই মারা যায়। কিন্তু কলি তার এক্সপেরিমেন্ট চালিয়ে যাচ্ছেই, কারণ তার বিশ্বাস সে একদিন না একদিন সফল হবেই। এরপর আমাদের দেখানো হয় দীপিকাকে। কিন্তু দীপিকা সেখানে প্রেগনেন্ট হয় না, সে সেখানে দাস হয়ে জীবনযাপন করছে। এখানে তার নাম সাম 80 রাখা হয়েছে। কিন্তু কিছুদিন পরেই আমরা দেখতে পাই দীপিকা প্রেগনেন্ট হয়ে গেছে, এবং তার প্রেগনেন্ট হওয়ার সময় 4 মাসের বেশি। সে এই কথা সবার কাছ থেকে লুকিয়ে রেখেছে, কিন্তু একজন সোলজার দেখে নেয়। দীপিকাকে মেশিনের ভিতর ঢোকানো হয়, সিরাম এক্সট্রাক্ট করা শুরু হয়, কিন্তু এক বিন্দু এক্সট্রাক্ট করার সাথে সাথে মেশিন বন্ধ হয়ে যায়, লাইট অন অফ হওয়া শুরু হয়। এমন সময় আমরা দেখতে পাই কমপ্লেক্সের গার্ডের হাতের থেকে পালানো শিশুটি একটি গুহার ভিতর প্রবেশ করে, যেখানে আমরা দেখতে পাই অশ্বত্থমা ধ্যানে মগ্ন। তখনই অশ্বত্থমার ধ্যান ভেঙে যায়, আর বাচ্চাটির হাতে থাকা মণিটি জ্বলতে শুরু করে। অশ্বত্থমা বুঝে যায় ভগবানের আসার সময় হয়ে গেছে। এরপর অশ্বত্থমা ভগবানকে জন্ম দেওয়া মাকে রক্ষা করতে বের হয়ে যায়। এখানে আমরা বুঝতে পারি ভগবানকে জন্ম দেওয়া মা আর কেউ নয়, সে হলো দীপিকা। এরপরে আবার কমপ্লেক্সের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই মেশিনের ভিতর দীপিকা নেই। দীপিকাকে সেখানকার একজন কৃতদাস ছাড়িয়ে নিয়ে আসে। দীপিকা মেয়েটিকে প্রশ্ন করে, তুমি আমাকে কেন বাঁচালে? মেয়েটি বলে, আমি শাম্বালার একজন স্পাই। আমরা সবাই বিশ্বাস করি একদিন কোনো এক মা ভগবানকে জন্ম দিবে, এবং আমার কাছে মনে হচ্ছে সে হলো তুমি। মেয়েটি আরও জানায়, সে তাদের লোকদেরকে বাইরে অপেক্ষা করতে বলেছে। তুমি এই সুড়ঙ্গ দিয়ে বাইরে বের হয়ে গেলেই আমাদের লোককে বাইরে দেখতে পাবে। কিন্তু দীপিকা যে সুড়ঙ্গ দিয়ে যাচ্ছিল সেখানে সে আগুন দেখতে পায়, কিন্তু সে থামে না, সেই আগুনের ভিতর দিয়েই প্রবেশ করে। দীপিকার পিছনে থাকা গার্ডেরা আগুনে পুড়ে মারা যায়, কিন্তু দীপিকার কিছুই হয় না। দীপিকা বাইরে এসে 3জন এজেন্টকে দেখতে পায়, এবং তারা দীপিকাকে নিয়ে শাম্বালার দিকে রওনা হয়। দীপিকার পালিয়ে যাওয়ার কথা কমান্ডার জানতে পেরে যায়, এবং দীপিকাকে যে ধরে আনতে পারবে তাকে 5 মিলিয়ন ইউনিট দিয়ে পুরস্কৃত করার কথা জানায়, যার ফলে সবাই দীপিকাকে ধরতে যায়, এবং আমাদের ভৈরবও দীপিকাকে ধরতে যায়। দীপিকাকে যারা শাম্বালার দিকে নিয়ে যাচ্ছিল তাদের সম্পর্কে আমরা জানতে পারি, এদের একজনের নাম ভিরান এবং একজনের নাম কায়রা। এদের সাথে আরও একজন সাথী রয়েছে। কায়রা দীপিকার কাছে তার নাম জানতে চাইলে দীপিকা বলে, আমার নাম সাম 80। কিন্তু কায়রার কাছে এই নামটি ভালো লাগে না, তাই সে দীপিকার নাম সাম 80 থেকে সুমিতি রেখে দেয়। এমন সময় কমপ্লেক্সের লোক দীপিকাকে ধরতে চলে আসে। কায়রা এবং ভিরান তাদের সাথে ফাইট করে, কিন্তু তারা ফাইট করতে করতে সেখানেই মারা যায়। এমন সময় সেখানে এন্ট্রি হয় অশ্বত্থামার। অশ্বত্থামা এসে সবাইকে এক নিমিষে মেরে ফেলে এবং সুমতিকে বাঁচিয়ে ফেলে। এমন সময় এখানে ভৈরব চলে আসে। আমরা ভৈরব এবং অশ্বত্থামার সাথে একটি ফাইট দেখতে পাই। ভৈরব অশ্বত্থামার সাথে আধুনিক স্টাইলে ফাইট করতে থাকে, কিন্তু অশ্বত্থামা হলো চিরঞ্জীবী, তাই অশ্বত্থামার সাথে একজন সাধারণ মানুষ এত সহজে পেরে ওঠে না। অশ্বত্থামা ভৈরবকে হারিয়ে সুমতিকে নিয়ে সামলা চলে যায়। কিছু সময় পরেই কমপ্লেক্সের কমান্ডার সহ আরও অনেক সোলজার সেখানে এসে দেখতে পায় তাদের সকল সোলজার মারা গেছে, এবং তার পাশেই ভৈরব পড়ে আছে। কমান্ডার ভৈরবকে বন্দি বানানোর কথা বলে। ভৈরব কমান্ডারকে বলে, এখানকার কেউ অশ্বত্থামার সাথে 1 মিনিটও টিকতে পারেনি, কিন্তু একমাত্র আমি তাকে টক্কর দিয়েছি। আমি এখন অবধি একটা ফাইটও হারিনি, এবং এটাও হারবো না। আমি আপনার কাছে সাম 80কে এনে দিব, কিন্তু আমার একটা শর্ত আছে, আমাকে কমপ্লেক্সে থাকতে দিতে হবে। কমান্ডার ভৈরবের কথায় রাজি হয়ে যায়। এরপর ভৈরব তার বাড়ি গিয়ে শাম্বালার স্পাইকে ছেড়ে দেয়, এবং বলে সে যেন তার বাড়িতে চলে যায়, কারণ ভৈরব আর কোনোদিনও কমপ্লেক্সে যেতে পারবে না, তার সব স্বপ্ন শেষ হয়ে গেছে। এসব কথা শুনে স্পাইটি বলে, তুমি আমাদের সাথে চলো এবং ভালোর জন্য যুদ্ধ করো। ভৈরব তার কথায় রাজি হয়ে যায়, কারণ এই সবই ছিল ভৈরবের পরিকল্পনা। এরপর ভৈরব তার সাথে করে সামলা যায়। সেখানে গিয়ে প্রথমেই সে তার সাথী অর্থাৎ সেই স্পাইকে অজ্ঞান করে দেয়,
এরপর অশ্বত্থামার রূপ নিয়ে সুমতির কাছে যায় এবং তাকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু অশ্বত্থামা তাকে দেখে নেয়। এরপর আমরা আসল অশ্বত্থামা এবং নকল অশ্বত্থামার মাঝে ফাইট দেখতে পাই, কিন্তু নকল অশ্বত্থামা যতই শক্তিশালী হোক আসল অশ্বত্থামার কাছে হেরে যায়। কিন্তু ভৈরব এবার প্রিপারেশন নিয়ে এসেছিল, সে তার গাড়িকে একটি রোবটে পরিণত করে এবং অশ্বত্থামার সাথে ফাইট করতে শুরু করে। এমন সময় কমপ্লেক্সের আর্মি শাম্বালার উপর হামলা করে। এরপর আমরা শাম্বালা এবং কমপ্লেক্সের আর্মির সাথে একটি যুদ্ধ দেখতে পাই। কমপ্লেক্সের আর্মির সাথে শাম্বার আর্মি পেরে ওঠে না। এমন সময় অশ্বত্থামা ভৈরবকে মেরে দূরে ফেলে দেয়। অশ্বত্থামার হাতের লাঠিটি ভৈরবের পাশেই পড়ে থাকে। ভৈরব লাঠিটি ধরলেই লাঠিটি জ্বলে ওঠে। আসলে এই অস্ত্রটি ছিল কর্ণের। এমন সময় একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখান থেকে আমরা জানতে পারি মহাভারতের সময় ভৈরবই ছিল কর্ণ। ভৈরবে সকল শক্তি জেগে যায় এবং কিছু সময়ের জন্য সে কর্ণ হয়ে যায়। সে কমপ্লেক্সের সকল লোকদেরকে মারতে শুরু করে এবং সবশেষে কমপ্লেক্সের কমান্ডারকেও মেরে ফেলে। কিন্তু সে তার হাত থেকে যখনই অস্ত্রটি ফেলে দেয়, সে তখনই ভৈরব হয়ে যায়। সে এইমাত্র কি করেছে তার কিছুই মনে থাকে না এবং তার মনে পড়ে যায় সুমতিকে কমপ্লেক্সে নিয়ে যাওয়ার কথা। তাই সে সুমতিকে নিয়ে তার গাড়িতে করে কমপ্লেক্সের দিকে রওনা দেয়। অশ্বত্থামা তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু অশ্বত্থামা এসে পৌঁছানোর আগেই ভৈরব সেখান থেকে চলে যায়। এরপরে আমাদের কমপ্লেক্সের ভিতরে কলিকে দেখানো হয়। সুমতি থেকে এক্সট্রাক্ট করা এক বিন্দু সিরাম কলি তার শরীরে নিয়ে নেয় এবং তার রোগা শরীর অনেক শক্তিশালী হয়ে যায়। তাই কলি সিদ্ধান্ত নেয় সে নিজে গিয়েই সুমতির কাছ থেকে বাকি সিরামটুকু এক্সট্রাক্ট করে নেবে, যার ফলে সে অনেক শক্তিশালী হয়ে যাবে এবং ভগবানও তাকে আটকাতে পারবে না। এখানেই আমাদের মুভিটি শেষ হয়ে যায়। এরপরে কি হবে তা আমরা জানতে পারবো নেক্সট পার্টে। এখন তো শুধুমাত্র একজন চিরঞ্জীবীকে দেখানো হয়েছে, কিন্তু এখনো বাকি আছে আরো 6জন চিরঞ্জীবী। আশা করি পরবর্তী পার্টে তাদের সাথেও আমাদের ইন্ট্রোডিউস করানো হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের সাপোর্ট করতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।